নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি কাঁঠাল বীজের একটা ইউনিক রেসিপি। তার জন্য দেখুন, এখানে আগেই আমি কাঁঠাল বীজের ওপরে শক্ত খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এই কাঁঠাল বীজগুলো আমি কেটে নেব। তার জন্য এখানে আমি একটা চপার বোর্ড নিয়ে নিচ্ছি। এই চপার বোর্ডের মধ্যে আমি কাঁঠাল বীজগুলো কিছু নিয়ে নিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে আমি এই কাঁঠাল বীজগুলো ছোট ছোট করে কেটে নেব। তার জন্য এখান থেকে একটা বীজ নিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে পিস করে আমি এগুলো কেটে নিচ্ছি। অনেকে আছেন কাঁঠাল বীজ খেতে পছন্দ করেন না, বীজগুলো ফেলে দেন, তারা এই রেসিপিটি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, এখানে আমার কাঁঠাল বীজগুলো সব ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এরপরে এই বীজগুলো আমি একটা পাত্রের মধ্যে সব তুলে নিচ্ছি। সব বীজগুলো আমার পাত্রের মধ্যে তোলা হয়ে গেছে। এরপরে এর মধ্যে জল দিয়ে আমি এই কাঁঠাল বীজগুলো একবার ধুয়ে নেব ভালো করে। এভাবে চটকে চটকে বীজগুলো ধুয়ে নেব, যাতে কাঁঠাল বীজের মধ্যে যে ময়লা আছে সব বেরিয়ে যায়। প্রথমে একবার ধুয়ে বীজটা ভালো করে জলটা ফেলে দিয়েছি, তারপরে আবার এর মধ্যে জল দিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে এর মধ্যে যে কষটা আছে কালো রঙের সেটা বেরিয়ে যায়। বীজ ভিজতে ভিজতে আমি এদিকে প্যান বসিয়ে দিয়েছি একটা ওভেনে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন দিয়ে এরপর বেসনটা লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে বেসনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। বেসনের যে কাঁচা গন্ধ একটা আছে সেই গন্ধটা যাতে কেটে যায়। আর এই বেসন ভাজার সময় অবশ্যই কিন্তু আঁচটা লোতে রাখতে হবে। আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু বেসনটা পুড়ে যাবে। আর বেসন পুড়ে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে নেড়ে চেড়ে এই বেসনটা কিন্তু ভেজে নিতে হবে। এই বেসনটা ভাজার সময় বেসনের কালার কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, সামান্য একটু পরিবর্তন হবে। আর একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত এটা ভেজে নেব, বেশি ভাজবো না। শুধুমাত্র বেসনের যে কাঁচা একটা গন্ধ আছে সেইটা কাটা পর্যন্ত এই বেসনটা ভেজে নেব। দেখুন, এখানে আমার বেসনটা ভালো করে ভাজা হয়ে গেছে, বেসন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে গ্যাসের ফ্লেম অফ করে এই বেসনটা আমি নামিয়ে নিচ্ছি। এদিকে দেখুন, 10 মিনিট আমি কাঁঠালের বীজটা ভিজিয়ে নিয়েছি। জলটা দেখুন কতটা কালো হয়ে গেছে, কাঁঠাল বীজের মধ্যে যে কষটা ছিল সেটাও সব বেরিয়ে গেছে। এরপর জল ঝরিয়ে এই কাঁঠাল বীজগুলো আমি একটা পাত্রের মধ্যে সব তুলে নিচ্ছি। সবগুলো বীজ আমার এখানে তোলা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি এই কাঁঠাল বীজগুলো সব দিয়ে দিচ্ছি। সব কাঁঠাল বীজ আমার দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করছি 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিলাম। এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন, এখানে আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে। অবশ্যই মিহি করে পেস্ট করে নিতে হবে, যেন দানা দানা না থাকে। এরপর একটা পাত্রের মধ্যে এই পেস্টটা আমি সবটাই ঢেলে নিচ্ছি। সব পেস্টটা আমার এই পাত্রের মধ্যে ঢালা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন। এখানে আমি 3 চামচ মতো বেসন ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশি বেসন দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাঁঠাল বীজের অরিজিনাল টেস্টটা নষ্ট হয়ে যাবে। 2 থেকে 3 চামচ বেসনই ব্যবহার করবেন। বেসন দিয়ে এরপর আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কাঁঠাল বীজ রান্না করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখুন, আমার ভালো করে মেশানো হয়ে গেছে। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকেও আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এরপর যাই পরবর্তী স্টেপে। এখানে আমি একটা প্যান ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে প্যানের গায়ে চাড়িয়ে নেব। পুরো প্যানের গায়েই যেন তেলটা চাড়ানো থাকে। দেখুন, এখানে তেলটা ভালো করে চাড়িয়ে নিয়েছি আর তেলটা ভালো করে গরমও করে নিয়েছি। এরপর পেস্ট করা কাঁঠাল বীজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠাল বীজটা দিয়ে এরপর আমি এটাকে এভাবে চাড়িয়ে দেব। কাঁঠাল বীজের এই মিশ্রণটা খুব ভালো করে এই প্যানের গায়ে চাড়িয়ে দিতে হবে। তবে এই চাড়ানোর সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদম লোতে থাকে। লো আঁচেতে এই কাঁঠাল বীজটা আমি এইভাবে চাড়িয়ে নেব। আপনারা যদি খুন্তিতে করেন তাহলে খুন্তির সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে এইভাবে এটা চাড়িয়ে নেবেন। তবে এই চাড়ানোর সময় এটা যেন খুব পাতলাও না হয়, আবার খুব মোটাও না হয়। যদি মোটা হয় তাহলে কিন্তু এটা ভালো করে ভেতরে কুক হবে না, আর যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এটা ভাজার সময় কিন্তু ভেঙে যাবে। তাই না মোটা না সরু, মিডিয়াম সাইজের করে কাঁঠাল বীজটা কিন্তু চাড়িয়ে নেবেন। ওপরটা এইভাবে সমান করে চাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি সুন্দর করে চাড়িয়ে নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটা লো ফ্লেমে, একদম লো ফ্লেমে রান্না করে নেব। ফিরে আসছি 3 মিনিট পর। ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার এক পিঠটা কিন্তু সুন্দর করে কুক হয়ে গেছে। এরপর আমি এটাকে উল্টে দেব।
এটা উল্টানোরও একটা প্রসেস আছে, খুন্তির সাহায্যে এভাবে উল্টানো যাবে না, খুন্তির সাহায্যে উল্টাতে গেলে এটা ভেঙে যাবে। তার জন্য আমি এখানে একটা থালা নিয়েছি, এই থালার পিছন সাইডে আমি এটা এইভাবে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আবারও প্যানটা ওভেনে বসিয়ে দিয়েছি। এরপরে যে থালায় আমি এটা ঢেলেছিলাম সেটা উল্টে এইভাবে প্যানের ওপর দিয়ে দিচ্ছি। দেখুন ওপরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার অপর পিঠটাও আমি ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এটা রান্না হতে হতে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিই। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা, একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 4-5টা কাজু। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এরপর ঢাকা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে আমার পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে আমার 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার অপর পিঠটাও ভালো করে কুক হয়ে গেছে। এরপর আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। কুক হয়েছে কিনা বোঝার জন্য এরম নাড়াবেন, দেখবেন যদি এটা ভালোভাবে নড়ে যায় তাহলে বুঝবেন এটা কুক হয়ে গেছে। এরপর আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালার মধ্যে ঢেলে এটা আমি ভালো করে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কাটা যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। ঠান্ডা হতে হতে আমি এদিকে মশলা কষাতে শুরু করি। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আলু দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি এই রেসিপিতে আলু ব্যবহার করেছি, আপনারা যদি আলু দিতে না চান তাহলে আলু ছাড়াই এই রেসিপিটা করতে পারেন, তাতেও কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। এইভাবে কাঁঠাল বীজ রান্না করলে যারা কাঁঠাল বীজ খায় না তারাও কিন্তু হাত চেটে খাবে, আর এটা কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর হয়। বড় থেকে ছোট সকলেরই এই রেসিপিটি খুব ভালো লাগবে। দেখুন কথায় কথায় লো টু মিডিয়াম আছে এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এই আলুগুলোকে আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই তেলের মধ্যেই ফোড়ন দেব। ফোড়নের জন্য ব্যবহার করছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এরপর এই ফোড়নটা লো আঁচে খুব ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা মশলাটা। এর সাথে মিক্সি ধুয়ে আমি সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর নেড়েচেড়ে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এরপর নেড়েচেড়ে এটাকে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মিশিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই মশলা কষানোর সময় আমি কিন্তু আঁচটা একেবারে লোতে রেখেছি, লো আঁচেই মশলাটা একেবারে তেল ছাড়া পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নেব। আমি এই রেসিপিটা একদম নিরামিষভাবে করছি, কোনো রসুন বা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করছি না। রসুন বা পেঁয়াজ দিলে পরে কাঁঠাল বীজের যে অরিজিনাল একটা টেস্ট বা গন্ধ সেটা অতটা পাওয়া যায় না, তাই আমি পেঁয়াজ রসুন ছাড়াই করছি। আপনারা যদি চান তাহলে এতে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। মশলাটা আমি 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে। মশলার তেল ছেড়ে দিয়েছে, দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধও কেটে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আমি সব দিয়ে দিলাম। এই আলুগুলো এরপর আমি নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে 2-3 মিনিট কষিয়ে নেব। এইভাবে আলুগুলো মশলার সাথে কষালে মশলাটা আরও কিছুক্ষণ কষানো হয়, আর এই আলুগুলোর মধ্যেও মশলা খুব ভালোভাবে ঢুকে যায়, যেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টও কিন্তু ততটাই বেড়ে যাবে, তাই হাতে টাইম নিয়ে অবশ্যই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দেখুন আলু দিয়ে আলুটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি জল। জল দেওয়ার ভিডিওটা আমার এখান থেকে স্কিপ হয়ে গেছে। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে জল দিয়ে নিয়েছি। এরপরে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটা ঢেকে প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে, তারপরে
3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। এটা রান্না হতে হতে এদিকে দেখুন কাঁঠাল বিচির ধোসাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে এটা আমি পিস কেটে নেব। এইভাবে আমি ছুরির সাহায্যে চৌকো করে পিস করে নিচ্ছি। আপনারা যেরকম ইচ্ছে সেরকম আপনাদের মনের মতো করে শেপ দিয়ে নেবেন। এই ধোসাগুলো আপনারা এরকম ভাজা অবস্থাতেও খেতে পারেন, আবার আমার মতো এটা রান্না করেও খেতে পারেন। দুরকমভাবেই খাওয়া যায়। আর এই ধোসাগুলো আমি পিস করার পর একবারে ডাইরেক্ট ঝোলের মধ্যে দেব। এগুলো তো আগেই আমি ফ্রাই করে রেখেছি, আর তেলের মধ্যে দিয়ে ফ্রাই করার প্রয়োজন নেই। হালকা তেলের মধ্যে এই ধোসাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর দেখুন ঠান্ডা হওয়ার কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে পিস করা যাচ্ছে, একটা পিসও কিন্তু ভেঙে যাচ্ছে না। আমি এরকম চৌকো শেপে দেখুন সবগুলো এক এক করে কেটে নিচ্ছি। পিস করার সময় অবশ্যই কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন আমার সবগুলো পিস করা হয়ে গেছে আর এটা কত সুন্দর হয়েছে। এদিকে ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ধোসাগুলো দেওয়ার সময় কিন্তু অনেকটা ঝোল রাখতে হবে, কারণ ধোসাগুলো পরে অনেকটা ঝোল টেনে নেবে। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি সব ধোসাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এক এক করে সবগুলো ধোসা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁঠাল বীজ রান্না করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এখানে আমার ধোসাগুলো সব দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালো করে ঝোলের সাথে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটা আমি মিডিয়াম আঁচে আর 2 থেকে 3 মিনিট জাল করে নেব। বেশি জাল করে নেব না, বেশি জাল করলে এই ধোসাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এই সময় আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকা না দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। আপনারা কে কে এইভাবে আমার মতো কাঁঠাল বীজ রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এখানে আমার 2 মিনিট জাল করা হয়ে গেছে। এরপর আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর 2টো কাঁচা পাকা লঙ্কা। গরম মশলা আর লঙ্কা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু আর আমি গাঢ় করব না, এরকম একটু ঝোল থাকতেই নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে কিন্তু আরও পুরু হয়ে যাবে। এতে যেহেতু কাজু দেওয়া আছে আর ধোসাগুলোও কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, দিয়ে এটা পুরু হয়ে যাবে। দেখুন আমাদের কাঁঠাল বীজের তরকারি রেডি। এটা এবার নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এরপর আমি কাঁঠাল বীজের এই রেসিপিটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর একটা ধোসাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলোই কিন্তু গোটা রয়েছে। গরম ভাতের সাথে কাঁঠাল বীজের এই তরকারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যারা এখনো পর্যন্ত এই রেসিপিটি বাড়িতে ট্রাই করেননি অবশ্যই বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।